ওকে। তো লাস্ট ক্লাস আমরা হচ্ছে কিসের উপর করছিলাম? আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উপর করছিলাম। আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে ক্লাস করব। ঠিক আছে। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রবলেম গুলোতে কি সমস্যা হয়েছে সলভ করতে গিয়ে? আসাদুল? আকিল, হ্যাঁ। আমি সব সলভ করি নাই, মোটামুটি যতটুকু করছি হইতেছে। একটা একটু করতেছিলাম, মানে শেষ করতে পারি নাই, এটা নিয়ে একটু ডাউট লাগতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুম, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ব্যাপারে আমি একটা কথা বলি যেটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল সমানভাবে। সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমাদের এইখানে যে শীট আছে এটা কিন্তু এনাফ না, মানে এই লেকচারটা এনাফ না। আমাদেরকে যেটা করতে হবে যে এক্সট্রা ওই যে অ্যাডমিশনের যে এমসিকিউ কোশ্চেন ব্যাংক গুলো আছে না ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির, ওগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ওইখান থেকে ডিফারেন্সিয়েশনের এমসিকিউ গুলা এবং ইন্টিগ্রেশনের এমসিকিউ গুলা ওইখান থেকে প্র্যাকটিস করতে হবে। আর থিওরিটিক্যাল অনেক কিছু তো ইন্টারমিডিয়েটে নাই। তো থিওরিটিক্যাল জিনিসগুলো এখান থেকে কভার হয়ে যাবে, যে জিনিসগুলোতে কনসেপচুয়াল বিষয় জড়িত। বাট যে নর্মাল যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই অ্যাডমিশনের বই থেকে প্র্যাকটিস করলে আমি মনে করি বেটার হবে। ঠিক আছে, কারণ ওখানে অনেক প্রবলেম দেওয়া আছে, তো ওগুলা করলে অনেক বেশি ভালো হবে আর কি। কারণ যেহেতু আমাদের সময় অনেক কম থাকবে, 2 ঘন্টার মধ্যে 200টা এমসিকিউ সলভ করা হয়, যার মধ্যে 100টা থাকবে ম্যাথমেটিক্যাল এমসিকিউ। সো এটা কিন্তু ওয়ে টু টাফ। হুম। সো সেই ক্ষেত্রে একটু বেশি বেশি প্র্যাকটিস করা দরকার, মানে এই শীটের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। ঠিক আছে। আচ্ছা। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের এখানে আমাদের ফার্স্ট সেকশনের ভিতরে হচ্ছে ইন্টিগ্রেশনের টেকনিক নিয়ে কথা বলা আছে। ঠিক আছে। এখন ইন্টিগ্রেশনের টেকনিক নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা শুরু করলে তো শেষ হবে না, তাই না? কারণ ইন্টিগ্রেশন তো আমরা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটে যখন আমরা নিজেরা পড়ছি তখন আমরা অ্যাকচুয়ালি 20টা 30টা এরকম আমরা মানে টেকনিক শিখছি যে একটা ফাংশনকে কিভাবে ইন্টিগ্রেট করা লাগে অ্যানালাইটিক্যাল ওয়েতে। তো এরকম আমরা 20 30টা টেকনিক শিখছি। তো এতগুলো টেকনিক তো অ্যাকচুয়ালি এই ক্লাসে বললে শেষ হবে না, তাই না? তো কি করা যায় তাহলে সেই ক্ষেত্রে? তো আমি চিন্তা করছি যে বেসিক যে ইন্টিগ্রেশনের পার্টটুকু আছে এইটা আমি এক্সারসাইজ সেকশনের জন্য রেখে দিলাম। এইটা হচ্ছে আপনারা যারা দেখতেছেন, আপনারা যারা আমার কোর্সে আছেন, তারা আপনারা নিজেরা ট্রাই করবেন, যেহেতু আপনারা সবাই ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি আশা করি বেসিক ইন্টিগ্রেশন আপনারা পারেন। তো নিজেরা ট্রাই করবেন বাসার মধ্যে। ইন্টারের বইয়ের গুলা ইন্টারের বইয়ের এমসিকিউ গুলা প্র্যাকটিস করবেন নিজেরা। যেগুলাতে সমস্যা হবে সবগুলা গ্রুপে দিবেন। ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল এবং রিয়েল অ্যানালাইসিস, এই 3টা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি একটা ডাউট সলভিং ক্লাস নিব। সেই ডাউট সলভিং ক্লাসের মধ্যে আমি আপনাদের ইন্টিগ্রেশন রিলেটেড যতগুলো ডাউট বা প্রবলেমে আপনারা আটকাবেন ওগুলার সলভ করে দিব, ব্যাখ্যা দিয়ে দিব। আর ডিফারেন্সিয়েশন রিলেটেড যতগুলোতে আটকাবেন ব্যাখ্যা দিয়ে দিব, এবং রিয়েল অ্যানালাইসিস রিলেটেড যতগুলোতে আটকাবেন ব্যাখ্যা দিয়ে দিব। ঠিক আছে। সো আমার মনে হয় যে টেকনিক রিলেটেড আলোচনা করলে অনেকের জন্য বোরিং হয়ে যাবে জিনিসটা। আবার কারণ ম্যাক্সিমামই আমরা কম বেশি পারি জিনিসগুলো, তাই না? কারণ নাহলে তো অনার্স পাস করার কথা না। ইন্টিগ্রেশন তো প্রত্যেকটা ইয়ারেই ছিল। ঠিক আছে। সো আমি টেকনিক রিলেটেড আলোচনাটা কি স্কিপ করব নাকি না? আকিল, ইন্টারে যেগুলা ইন্টারে রিলেটেড, আমার মনে হয় এগুলা তুই না দেখাইলেও আমরা আপাতত না বুঝলেও দেখলে বুঝে যাবো সবাই। আর ওইগুলা করলে বড় হয়ে যাবে আর বোরিংও লাগে, মানে হ্যাঁ, কারণ ইন্টার রিলেটেড যেগুলো, এগুলো দরকার নেই, কারণ ওইগুলো দেখলে বোঝা যাবে, সবাই বুঝতে পারবে মনে হয়। আর তোর এখানে অ্যাকচুয়ালি এমসিকিউ তে ইন্টার রিলেটেড জিনিসই যদি ইন্টিগ্রেশন করতে দেয় সেই ক্ষেত্রে ইন্টার রিলেটেড জিনিসই আসার চান্সটা বেশি। আর কিছু হ্যাঁ, হ্যাঁ। থিওরেম রিলেটেড জিনিস বা ওই যে তোর ইমপ্রপার ইন্টিগ্রাল রিলেটেড, ওগুলো হচ্ছে আমি আজকে কিছু দেখাবো। তাহলে আমার আর মনে ইন্টার রিলেটেড যেগুলা যে ফর্মুলা। ইন্টারে ইউজুয়াল ছিল না ওইগুলা দেখাই দিই শুরু, তাইলেই তো হচ্ছে। ওকে ওকে ওকে। তাহলে আমাদের এখানে যে টেকনিক গুলো আছে, ফার্স্ট সেকশনটা ইন্টার রিলেটেড টেকনিক। সো ইন্টার রিলেটেড টেকনিক গুলো আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে, লিয়েট বলি বা এরকম যাই বলি, এগুলা সব হচ্ছে ইন্টারমিডিয়েট রিলেটেড জিনিস। এবং এখানে এক্সারসাইজ গুলো খুব সোজা সোজা এক্সারসাইজ দিচ্ছে, আমি দেখলাম, চেক করলাম। আহ, মেহেদি মেহেন্দি কাজটা বেশি করছে আর কি এখানে, কারণ আহ, আমি তো আমার তো বিশেষ ছিল। তো অনেক সোজা এক্সাম্পল দিচ্ছি, এই জন্য আমি বলতেছি যে এখানে এক্সাম্পল গুলো অনেক সোজা, এগুলো আপনারা সবাই এমনিই পারবেন। হ্যাঁ। তো আপনারা অবশ্যই অ্যাডমিশন টেস্টের জায়গা থেকে একটু প্র্যাকটিস করবেন, এটা ভালো হবে। আচ্ছা, আমি পরের সেকশনে যাই। আমি বরং রিমেন ইন্ট্রিগাল এই জায়গা থেকে আমি শুরু করি। ঠিক আছে। ওকে। আচ্ছা। সো রিমেন ইন্ট্রিগালের এখানে যেহেতু
এমসিকিউ আসবে, তো আমাদের তো আর থিওরেমের প্রুফ টুফ করা লাগবে না, তো আমাদের অনেক কিছুই অ্যাকচুয়ালি ঝামেলা নাই আর কি। তো রিমেন ইন্টিগ্রালের কনসেপ্টটা আমি একটু জাস্ট বলি। এখানে লোয়ার সাম আপার সাম দুইটা জিনিসের কনসেপ্ট থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে লোয়ার সামকে, লোয়ার সামের সুপ্রিমাম নেওয়া হয়, আপার সামের ইনফিমাম নেওয়া হয়, নিয়ে যদি তারা সমান হয় সেই ক্ষেত্রে জিনিসটা রিমেন ইন্টিগ্রেবল হয়। এরকম একটা বিষয় এখানে জড়িত। তো এই ব্যাপারটা আমি একটু গ্রাফিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি, যে এখানে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। লোয়ার সামের সুপ্রিমাম আর আপার সামের ইনফিমাম যদি সমান হয় তখনই সেই জিনিসটা রিমেন ইন্টিগ্রেবল হবে। কোন একটা ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হইতে গেলে কি হইতে হবে? লোয়ার সামের সুপ্রিমাম আর আপার সামের ইনফিমাম কি হইতে হবে? সমান হইতে হবে। এখন লোয়ার সাম আর আপার সাম জিনিসটাকে একটু বুঝি। মনে করলাম এটা একটা ফাংশন, তাহলে এই ফাংশনটার এইখানে হচ্ছে একটা এ পয়েন্ট, এখানে হচ্ছে একটা বি পয়েন্ট। এ আর বি এর মাঝখানে ফাংশনটা কি আবদ্ধ। এখন আমি একটা কাজ করলাম, ফাংশনটাকে মাঝখানে আরেকটা সাব ইন্টারভাল অ্যাড করলাম। একটা সাব ইন্টারভাল কি অ্যাড করলাম? এ বি এর মাঝখানে সি নামক একটা পয়েন্ট অ্যাড করলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা কিছু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাহায্যে এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটার এরিয়াটাকে অনুমান করা ট্রাই করতে পারি। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো কি কিরকম হবে? আমরা দেখতেছি এইখানে একটা আয়তক্ষেত্রের একটা বাহু, এখানে আর একটা বাহু, কিন্তু এই বাহুগুলো তো সমান না। তাহলে আমরা কি করতে পারি? ছোট বাহু থেকে বড় বাহুর উপর আমরা কি করতে পারি? একটা লম্ব টানতে পারি। লম্ব টেনে আমরা আয়তক্ষেত্র তৈরি করতে পারি। এই ছোট বাহু থেকে বড় বাহুর উপর যে লম্ব টেনে আয়তক্ষেত্রটা তৈরি করলাম, এর মাধ্যমে আমরা এখানে দুইটা আয়তক্ষেত্র তৈরি করলাম। এই দুইটা আয়তক্ষেত্রে কি করলাম? এরিয়াটা বের করলাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এখানে যে আমরা দুইটা ছোট ছোট আয়তক্ষেত্র তৈরি করলাম, তাদের এরিয়া বের করলাম, এই এরিয়াটা কি অ্যাকচুয়াল এরিয়া থেকে ছোট হবে না বড় হবে? ছোট হবে। অ্যাকচুয়াল এরিয়া থেকে ছোট হবে। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমাদের যে লোয়ার সামটা আছে, সেই লোয়ার সামটা আমাদের অরিজিনাল যে ইন্টিগ্রেশন আছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এইটার চেয়ে কিন্তু ছোট হবে, অথবা সমান হইতে পারে। যখন এটা সমান হয়ে যাবে তখনই এটা রিমেন ইন্টিগ্রেবল হবে। আচ্ছা, আর আরেকটা সিনারিও একটু বলি। এই সেম ফাংশনের গ্রাফটাই আমি আঁকলাম আবার, এ সি বি। আচ্ছা, এ বি। আচ্ছা, এবার আমি একটা কাজ করলাম আয়তক্ষেত্র টানার জন্য। এবার আমি কি করলাম, এই যে এই যে পাশাপাশি দুইটা বাহু দৈর্ঘ্য দেখতেছি আমরা, এই দৈর্ঘ্য বড় দৈর্ঘ্য থেকে ছোট দৈর্ঘ্যের উপর আমি কি করলাম? একটা পারপেন্ডিকুলার টানলাম। এই বড় দৈর্ঘ্য থেকে ছোট দৈর্ঘ্যের উপর পারপেন্ডিকুলার টানলাম। এইবার আমার আমার যে এরিয়াটা পাবো, সেই এরিয়াটা কি অ্যাকচুয়াল এরিয়া থেকে বড় হবে না ছোট হবে? এবার বড়। এইবার কিন্তু অ্যাকচুয়াল এরিয়া থেকে কিন্তু এটাকে বলা হয় হচ্ছে আপার সাম, ঠিক আছে, ইউএফপি। তাহলে আমরা দেখলাম যে আমি যখন আয়তক্ষেত্রের সাহায্যে কোন একটা বক্ররেখার ক্ষেত্রফলকে অনুমান করা ট্রাই করতেছি, তখন আমি দেখলাম যখন আমি আপার সাম করতেছি তখন আমার এরিয়াটা অ্যাকচুয়াল এরিয়ার সমান অথবা তার চেয়ে বড় আসতেছে। আর যখন লোয়ার সাম করতেছি তখন কি করতেছে? অ্যাকচুয়াল এরিয়ার থেকে ছোট অথবা সমান আসতেছে, তাই না? এখন কখন আচ্ছা, এই লোয়ার সামটা আর আপার সামটা সমান হয়ে যাবে, এবং কখন এই লোয়ার সাম আর আপার সামটা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন সমান হয়ে যাবে? যখন আমি এই যে মাঝখানে আমি কি করলাম, এ আর বি দুইটা পয়েন্ট ছিল, তাদের মাঝখানে একটা পয়েন্ট সি নিলাম। এখন যদি আমি তাদের মাঝখানে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট নেই, আর ইনফাইনাইট সংখ্যক ছোট 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 আমি আয়তক্ষেত্র টানতে থাকি, এবং ওই প্রত্যেকটা আয়তক্ষেত্রকে ক্ষেত্রফল গুলোকে যোগ করেই, তখন কিন্তু আমার যেই এরিয়াটা পাবো সেই এরিয়াটা অ্যাকুরেট এরিয়া হবে। অর্থাৎ এ আর বি, এ আর বি এই দুজনের মাঝখানে আমাকে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট নিতে হবে। ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট যদি নিতে পারি, তখন ইনফাইনাইট সংখ্যক কি হবে? ছোট 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 আয়তক্ষেত্র পাবো। ওই আয়তক্ষেত্রগুলোর এরিয়া যদি যোগ করি তখন লোয়ার সামের ভ্যালুও যা হবে, আপার সামের ভ্যালুও তা হবে। সো ডেফিনেশন অফ রিমেন ইন্টিগ্রেবিলিটি হচ্ছে, রিমেন ইন্টিগ্রেবল কোন একটা ফাংশনকে হইতে হইলে তার লোয়ার সামের সুপ্রিমাম, অর্থাৎ লোয়ার সামের ভ্যালু তো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন থেকে ছোট আসে, ওই ছোট ভ্যালুগুলো সর্বোচ্চ বড় ভ্যালুটা, আর আপার সাম যেটা যেটা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন থেকে বড় আসে তার সর্বনিম্ন ভ্যালুটা, এরা যখন সমান হয়ে যাবে, অর্থাৎ লোয়ার সামের সুপ্রিমাম আর আপার সামের ইনফিমাম যখন সমান হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো রিমেন ইন্টিগ্রেবল। সেই ফাংশনটাকে কি বলবো? রিমেন ইন্টিগ্রেবল। এখন এমসিকিউর জন্য অ্যাকচুয়ালি কোনগুলো ইম্পর্টেন্ট? আমাদের এত থিওরিটিক্যাল পেঁচা দরকার নেই এমসিকিউর জন্য। কোন ফাংশন গুলো রিমেন ইন্টিগ্রেবল ওইটা আমরা জেনে নিই। ওইটা যদি জেনে নিতে পারি তাহলে এমসিকিউ তে যদি আসে আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে।
তার মানে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের প্রথমে কিন্তু বেসিক ইন্টিগ্রেশন থেকে এমসিকিউ আসতে পারে, যেগুলো জন্য আমি বললাম ইন্টারমিডিয়েটের বইয়ের লাস্টে যে এমসিকিউ গুলো আছে সেগুলো করব, অথবা ভর্তি পরীক্ষার যে গাইড গুলো আছে, সেটা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ গাইড অথবা ভার্সিটির এমসিকিউ গাইড, সেগুলোর এমসিকিউ গুলো করবো। ওগুলো করলে আমাদের 50% কাজ শেষ। বাকি 50% হচ্ছে আমাদের কিন্তু থিওরিটিক্যাল নলেজ লাগবে, যেটা আমরা অনার্স লেভেল থেকে পড়ছি। সেই নলেজ গুলো এখন আমরা এখানে আলোচনা করবো, ঠিক আছে? সো এবার আমরা কন্ডিশন অফ রিমেন ইন্টিগ্রেবিলিটির কন্ডিশনটা একটু জানার চেষ্টা করি। রিমেন ইন্টিগ্রেবল হওয়ার কিছু কন্ডিশন আছে। আমরা থিওরিটিক্যাল জিনিস তো বুঝলাম যে লোয়ার সাম, লোয়ার ইন্টিগ্রেবল, কি বলে, লোয়ার সামের সুপ্রিমাম আর আপার সামের ইনফিমাম সমান হইলে রিমেন ইন্টিগ্রেবল হবে। এখন অ্যাকচুয়ালি যখন একটা প্রবলেম দিবে আমার, ওই প্রবলেম তো আমার ওই প্রবলেমের লোয়ার সাম বের করা, আপার সাম বের করা, এগুলো তো ভাই টাইম কনজিউমিং বিষয়। এগুলো তো এমসিকিউ পরীক্ষার মধ্যে তো আমরা এইভাবে অঙ্ক করতে পারবো না। তাহলে আমরা কিছু ফাংশন চিনে ফেলার ট্রাই করি, যে ফাংশন গুলো রিমেন ইন্টিগ্রেবল হয়। কোন একটা ফাংশন যদি আমি বুঝতে পারি সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন, সেটা কি ফাংশন? কন্টিনিউয়াস ফাংশন, কোন একটা ক্লোজ ইন্টারভালের মাঝখানে। এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ রিমেন ইন্টিগ্রেবল। ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা অবশ্যই রিমেন ইন্টিগ্রেবল হবে, যদি ক্লোজ ইন্টারভালের মাঝখানে কন্টিনিউয়াস হয়। ফাংশনটা যদি মোনোটোনিক ফাংশন হয়, অর্থাৎ ফাংশনের ভ্যালুটা যতই এক্স এর ভ্যালু যত বাড়ে, ওয়াই এর ভ্যালু ততই বাড়ে, এরকম যদি মোনোটোনিক ইনক্রিজিং অথবা মোনোটোনিক ডিক্রিজিং ফাংশন হয়, এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কমে, এর জাতীয় যদি ফাংশন হয়, তখন ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে। ইভেন ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়, কিন্তু তার ডিসকন্টিনিউটি যদি ফাইনাইট সংখ্যক হয়, ঠিক আছে, তার মধ্যে ডিসকন্টিনিউটি আছে মনে করি, ওই ডিসকন্টিনিউটি সংখ্যা হচ্ছে ফাইনাইট, ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটিও যদি থাকে, তখনও সেটা রিমেন ইন্টিগ্রেবল হবে। এগুলো প্রুফ আছে, এগুলো আমরা প্রুফ করছি, বাট প্রুফ গুলো আপাতত নিষ্প্রয়োজন, ঠিক আছে? বাট যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে, তখন কিন্তু সেটা ইন্টিগ্রেবল হবে না, ঠিক আছে? ডিসকন্টিনিউটি যদি ফাইনাইট সংখ্যক থাকে, তখনও কিন্তু সেটা কি হবে? রিমেন ইন্টিগ্রেবল হবে। তাহলে এই কন্ডিশন গুলো মাথায় রাখলে আমরা এখান থেকে এমসিকিউ আসতেই পারে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। এবার আমরা কিছু প্রপার্টি যদি দেখি, প্রপার্টি গুলো আমরা এমনি নর্মালি বুঝি, প্রপার্টি থেকে এমসিকিউ আসতে পারে। যে একটা ফাংশন, দুইটা ফাংশন যদি রিমেন ইন্টিগ্রেবল হয়, তাহলে তাদের সি ইন্টু এফ এক্স প্লাস জি এক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে? এই কনস্ট্যান্টটাকে বাইরে রেখে আলাদাভাবে এফ এক্স এর ইন্টিগ্রেশন করবো আর জি এক্স এর ইন্টিগ্রেশন করবো, অর্থাৎ লিনিয়ারিটি আলাদা আলাদা করে চলা যায়, ঠিক আছে? অ্যাডিটিভিটি আছে, যে এ থেকে বি এর মাঝখানে তার ইন্টিগ্রেশন, আমি যদি এ আর বি এর মাঝখানের একটা পয়েন্ট সি নেই, ওই এ থেকে সি এর মাঝখানে ইন্টিগ্রেশন আর সি থেকে বি এর মাঝখানে ইন্টিগ্রেশন যোগ করলে কি হবে? একই রেজাল্ট আসবে। আর কোন একটা ফাংশন যদি নন নেগেটিভ হয়, অর্থাৎ ফাংশনের ভ্যালুটা যদি জিরো সমান অথবা জিরো থেকে বড় হয়, তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটাও জিরো সমান অথবা জিরো থেকে কি হবে? বড় হবে। এখন একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন যদি বড় হয়, অলওয়েজ অলওয়েজ তার মান যদি বড় হয়, জি এক্সটা যদি এফ এক্স থেকে বড় হয়, তাহলে জি এক্স এর ইন্টিগ্রেশনও কি হবে? এফ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে রেজাল্টের চেয়ে বড় আসবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম। এবার খুব গুরুত্বপূর্ণ আরেকটা এমসিকিউর জন্য একটা টপিক আমরা বুঝি, সেটা হচ্ছে ডিরিচলেট ফাংশনটা কিন্তু কি না, রিমেন ইন্টিগ্রেবল না। এটা পরীক্ষা আসতে পারে, ডিরিচলেট ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল না। ডিরিচলেট ফাংশনটা কেমন ফাংশন? এটা এমন ফাংশন যে এক্স এর ভ্যালু যখন রেশনাল নাম্বার থেকে হয়, তখন ফাংশনাল ভ্যালু আউটপুট দেয় হচ্ছে ওয়ান, আর এক্স এর ভ্যালু যখন ইরেশনাল নাম্বার থেকে আসে, তখন ফাংশনের আউটপুট আসে জিরো। এই জাতীয় ফাংশনটা কি হবে না? রিমেন ইন্টিগ্রেবল হবে না। এই জাতীয় ফাংশন কি হবে না? রিমেন ইন্টিগ্রেবল হবে না। ওকে, এই জাতীয় ফাংশন কি হবে না? রিমেন ইন্টিগ্রেবল হবে না। তাহলে আমরা এই জিনিসটাও বুঝলাম। আর এই টাইপের জিনিসগুলো আপাতত প্রয়োজন, আপাতত আমি এটাকে কেটে দিলাম। তাহলে সামারি টেবিল এখানে দেওয়া আছে, আমরা এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি। যে এই যেখানে সবকিছু দেওয়া আছে, আমরা একবার যদি রিভিউ করি, কন্টিনিউয়াস, মনোটোনিক, পিসওয়াইজ কন্টিনিউয়াস, সবগুলো ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হবে। ডিসকন্টিনিউটি যদি ফাইনাইট নাম্বার থাকে স্টিল ইন্টিগ্রেবল হবে, ইনফাইনাইট থাকলে নট ইন্টিগ্রেবল হবে। আর ডিরিচলেট ফাংশন কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হবে না, ঠিক আছে? আর বাকিগুলো এগুলো আমরা বলছি, এগুলো দেখাইছি, ঠিক আছে? তো এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারেন। তো সমস্যা না থাকলে আমরা দুইটা থিওরেম করব, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস ওয়ান, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস টু, এই দুইটা থিওরেম এ- করব। এই পর্যন্ত যা পড়ছি সব তো ইনটিউশন দিয়েই সলভ করা যায়, শুধু ওই ডিরিচলেটটা বাদে না? হ্যাঁ, হুম, এগুলাতে ক্যালকুলেশনের কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস ওয়ান আর ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস টুটা পড়বো। ওকে, তো এগুলা আমাদের জানা লাগবে
আচ্ছা, এগুলো আমাদের একটু জানা লাগবে কেন? কারণ অনেক সময় অনেক অনেক সময় হচ্ছে থিওরেমের স্টেটমেন্ট থেকেও এমসিকিউ আসতে পারে। থিওরেমের স্টেটমেন্ট থেকেও কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ঠিক আছে। তো ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস ওয়ানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ এক্স ইজ ইকুয়াল টু যদি, আচ্ছা দেখি, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসে বলা হয়েছে যে ক্যাপিটাল এফ এক্স যদি একটা ফাংশন হয়, সেটাকে যদি এইভাবে ডিফাইন করা হয় যে স্মল এফ অফ টি ডিটি এ থেকে এক্স, ঠিক আছে, এরকম একটা যদি রেঞ্জ দেওয়া থাকে ইন্টারভালের মধ্যে, তাহলে তার এই ক্যাপিটাল এফ এক্স এর ডেরিভেটিভটা হবে স্মল এফ অফ এক্স। এই যে আপার লিমিটে যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা এই ফাংশনের ভিতরে বসে যাবে। ক্যাপিটাল এফ এক্স এর ডেরিভেটিভ কি হবে? স্মল এফ অফ এক্স। এটাই হচ্ছে গিয়ে কি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস ওয়ান। ঠিক আছে। সো একটা এক্সাম্পল যদি দেখি, আমরা যদি আমার স্মল এফ অফ টি ইজ ইকুয়াল টু যদি কস টি দেওয়া হয়, আর ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 থেকে এক্স কস টি ডিটি দেওয়া হয়, তাহলে আমাকে প্রশ্নে এমসিকিউ তে বলতে পারে যে ক্যাপিটাল এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে এটা হবে কজ অফ এক্স। এটা হবে কি কজ অফ এক্স। খুবই সিম্পল, এগুলো এমনি আমরা বুঝি। ঠিক আছে। আচ্ছা, দেখি আর লোয়ার লিমিট যদি জিরো ছাড়া অন্য কিছু থাকে। অন্য যে কোনো কিছু থাকলেও কোনো সমস্যা নাই। তবে অবশ্যই লোয়ার লিমিট কনস্ট্যান্ট হইতে হবে। লোয়ার লিমিট ওকে। কনস্ট্যান্ট হইতে হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা। অন্য কিছু থাকলে ওইটা পার্ট টু না ইয়ের ফান্ডামেন্টাল থিওরেমের? না না, অন্য কিছু অন্য কিছু এখানে তো এ আছে, অন্য কিছুই তো আছে। আর পার্ট টু তে হচ্ছে ওই এক্স এর পরিবর্তে আরে ও দুইটাই কনস্ট্যান্ট থাকবে পার্ট টু তে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই কস্টির ওই জায়গায় ধর আমরা যদি অন্য কিছু ধরি, তাইলে যেমন কি ধরবো? তোর কস্টির ওই জায়গায় লোয়ার লিমিটটা তুই জিরো বাদে ওয়ান ধরলে কেমন দাঁড়াইতেছে? এখানে ওয়ান ওয়ান ধর। ধরবি, ওয়ান হুম। থেকে এক্স, হুম। স্টিল অ্যান্সার কজ এক্স। ওই কজ এক্স প্রথম হবে না? প্রথমটা একটা ফাংশন আসবে, পরেরটা একটা কনস্ট্যান্ট আসবে ওই যে। তো আচ্ছা আচ্ছা ডিফারেন্সিয়েশন আচ্ছা করলে তো আচ্ছা। জিরো হয়ে যাবে, বুঝছ না? হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। ওই যে দেখ এখানে দেওয়া আছে এ থেকে এক্স যদি হয়, অর্থাৎ এ তো যে কোনো কিছু, যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট থেকে এ এক্স যদি হয়, আলটিমেটলি ওই আপার লিমিটে যে ভ্যারিয়েবলটা থাকবে ওই ভ্যারিয়েবলটা বসে যাবে ফাংশনের মধ্যে। ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসটা দেখি। এইটা যেমন আমাদের বিসিএস রিটেনে এটার প্রুফ টুফ আসতো, তো আমাদের তো ঝামেলা নাই। এখানে জাস্ট আমাদের স্টেটমেন্টে মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল এফ যদি স্মল এফ এর একটা অ্যান্টি ডেরিভেটিভ হয়, ক্যাপিটাল এফ যদি স্মল এফ এর একটা অ্যান্টি ডেরিভেটিভ হয়, তাহলে এ থেকে বি ইন্টারভালের মাঝখানে, এ থেকে বি লিমিটের মাঝখানে স্মল এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা কি হবে? ক্যাপিটাল এফ অফ বি মাইনাস স্মল এফ অফ বি। বেসিক্যালি এই কাজটাই তো আমরা করি। আমাকে যদি এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে বলতো 1 থেকে 3, আমরা কি করতাম? তার অ্যান্টি ডেরিভেটিভটা বের করতাম। বেসিক্যালি আমরা তো এই থিওরেমটাকে তো ইউজ করি, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 2 এটাকে ইউজ করি তো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল গুলোকে সলভ করি, তাই না? কারণ আমরা এটার অ্যান্টি ডেরিভেটিভ কি x³/3। তো এই x³/3 এর মধ্যে একবার আমরা কি বসাই? 1 বসাই, একবার আমরা 3 বসাই। 3 বসায় একবার 1 বসাই, তারপরে বিয়োগ করে দিই। এটাই তো করি। তো এটা কোত্থেকে আমরা জানি? মানে অ্যাকচুয়ালি কোন থিওরেম আমাদেরকে এই গ্যারান্টিটা দিল যে আপার লিমিটে আমরা অ্যান্টি ডেরিভেটিভে বসাবো, আবার মাইনাস লোয়ার লিমিট করবো, আমাদের ইন্টিগ্রেশন চলে আসবে? এটাই তো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 2। সে আমাকে বলছে এটা, যে যদি তুমি অ্যান্টি ডেরিভেটিভ বের করে ফেলতে পারো, অ্যান্টি ডেরিভেটিভ কিভাবে বের করবা সেটার জন্য কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে 30টা 35টা টেকনিক শিখছি, অ্যান্টি ডেরিভেটিভ বের করা টেকনিক। সো অ্যান্টি ডেরিভেটিভ যদি আমরা বের করতে পারি, তখন আমরা আপার লিমিট একবার বসাবো, মাইনাস লোয়ার লিমিট একবার বসাবো, শেষ, আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে। আচ্ছা, তো আমরা মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের কিছু জিনিস। তো এগুলো যদি বুঝতে পারি তাহলে এখানকার প্রবলেম গুলাতে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখানকার প্রবলেম গুলোতে আমাদের সমস্যা হওয়ার কথা না। তাও আমরা কিছু প্রবলেম দেখি। কারণ এখানে কি বলছে, ফার্স্ট প্রবলেমটা আমরা একটু দেখি। এ পার্টিশন পি অফ এ বি ইজ, এটা কি কি হইতে পারে? এ ফাইনাইট সেট অফ পয়েন্টস। আচ্ছা, পার্টিশনের ব্যাপারটাকে আমি বলছিলাম, পার্টিশনের ব্যাপারটা মনে হয় বলি নাই, তাই না? না, পার্টিশনের ব্যাপারটা হচ্ছে আমরা যখন রিমেন ইন্টিগ্রেবল, আমরা যখন রিমেন ইন্টিগ্রেশন করার কথা বলছিলাম, তখন আমরা কি বলছিলাম? যে আমাদের আহ, যে ইন্টারভালটা থাকবে, এই ইন্টারভালটাকে আমাকে অসংখ্য কি করতে হবে? পয়েন্টে ভাগ করতে হবে না? পয়েন্ট সাব ইন্টারভাল তৈরি করতে হবে অনেকগুলো ছোট ছোট। এইগুলাই এক একটা পার্টিশন। ঠিক আছে, এগুলো এক একটা কি পার্টিশন। তাহলে পার্টিশন করার জন্য আমার কি কি লাগবে? ফাইনাইট সেট অফ পয়েন্টস লাগবে। ঠিক আছে।
এক্স নট থেকে এক্স এন পর্যন্ত এরকম ফাইনাইট সেট অফ পয়েন্টস লাগবে। প্রথমে এক্স নট, পরে এক্স ওয়ান, পরে এক্স টু, এরকম পয়েন্টস গুলোর সাহায্যে আমরা কি করব, এগুলা টোটাল যে রিজিয়নটাকে এটা আমরা অনেকগুলো ছোট 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 রিজিয়নে ভাগ করব। ঠিক আছে, তাহলে এটা আর কি বিষয়। যাই হোক, আহ আচ্ছা, এই 4 নম্বরটার অ্যান্সার কি হবে? এ ফাংশন এফ ইজ রিমেন ইন্ট্রিগেবল, তো এটা কি হবে? এটা ওই যে লোয়ার লিমিট, লোয়ার ইন্টিগ্রালের সুপ্রিমাম আর আপার ইন্টিগ্রালের ইনফিনিমাম যদি সমান হয়। তাহলে কি এ নম্বরটা হবে, রাইট? হ্যাঁ। হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, আর দা আপার সাম স্যাটিসফাইজ, আপার সাম কোনটাকে স্যাটিসফাই করবে? আপার সাম লোয়ার সামের থেকে বড় বা সমান। বড় বা সমান, তাহলে বি নম্বরটা। আচ্ছা, ওকে। আর লোয়ার সাম ডিফাইন্ড অ্যাজ, লোয়ার সাম কিন্তু ইনফিমাম এফ অফ এক্স এক্স আই এইটা দিয়ে ডিফাইন করা। ঠিক আছে, লোয়ার সাম এটা দিয়ে ডিফাইন করা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি, কোন ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল এ বির মধ্যে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ফাংশন, রাইট। আচ্ছা, এ মনোটোনিক ফাংশন কি রিমেন ইন্টিগ্রেবল হবে? মনোটোনিক ফাংশন, হ্যাঁ, হবে তো। রাইট। সো মনোটোনিক ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হবে। ডিরিচলেট ফাংশন কি রিমেন ইন্টিগ্রেবল হবে? না, শুধু কিউতে। এটা রিমেন ইন্টিগ্রেবল হবে না, তাই না? না, না হবে না। আচ্ছা, নট কোনো রিমেন, জায়গায় হবে না, না? না না, এটা রিমেন ইন্টিগ্রেবল হবে না, হ্যাঁ। কারণ আসলে কিউ প্রাইম এগুলো তো ডেন্স সেট, তো এগুলো তো তুই তো কোনো ইন্টারভাল নিতে পারবি না। ওই কিউ আবার চলে আসবে, আবার জিরো হয়ে হুম, যাবে, বুঝছিস? হুম। আবার ওই আপার সাম আর লোয়ার সাম ম্যাচ করে না আর কি। তো যাই হোক, এ ফাংশন উইথ এ ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস, ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি বলছে, তাহলে কি রিমেন ইন্টিগ্রেবল হবে? হবে, ফাইনাইট নাম্বার থাকলে তো হয়। হ্যাঁ। আর এখানে কিছু বাচ্চাদের কিছু এই যে লিনিয়ারিটি, তাহলে এটা কি আলাদাভাবে এফ এক্স ডিএক্স যোগ জি এক্স ডিএক্স এটা হবে। ঠিক আছে, আচ্ছা, গেল। এরপরে হচ্ছে এফ এক্স থেকে জি এক্স বড়, তাহলে তার ইন্টিগ্রেশনটা কি বড় হবে না? হুম। হুম। তাহলে এ নম্বরটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর এখানে কিছু ইন্টিগ্রেশন দিতে 0 থেকে 1 ডিএক্স, এগুলো তো দেখে লাভ নাই। আচ্ছা, এটা বলতে কত কত হবে? ক্যাপিটাল এফ এক্স ইজ ইকুয়াল টু এ থেকে ক্যাপিটাল এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু কি হবে? ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস অনুযায়ী কি হবে? স্মল এফ এক্স। স্মল এফ এক্স হবে, তাই না? স্মল এফ এক্স হবে। আর সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী কোনটা হবে? এ নাম্বারটা। এ নম্বরটা। আচ্ছা, তাহলে এখানে আমার মনে হয় এগুলো পারা যাবে, এগুলো আমি এক্সারসাইজের জন্য রেখে দিলাম। ঠিক আছে, আর এই যে আমরা কিছু বেসিক তো জানি, অড ফাংশনের, আচ্ছা, মাইনাস এ থেকে এ এর মধ্যে যদি অড ফাংশনকে ইন্টিগ্রেট করি আমরা, তাহলে অ্যান্সার কত আসে? মাইনাস এ থেকে এর মাঝখানে অড ফাংশনকে ইন্টিগ্রেট করলে অ্যান্সার কত আসবে? জিরো আসবে। এটা কি আমরা জানি? অড কোনটা, ইভেন কোনটা জানি, কজ আর সাইনের মধ্যে। আচ্ছা, এই যে ডেফিনেশনটা আছে, এটা অড ফাংশন ডেফিনেশন। ধর সাইনের ভিতরে যদি মাইনাস এক্স বসাই, আমি আউটপুটে কি পাই? এই হুম, মাইনাস এক্স বাইরে আনা মাইনাস যায়, সাইন। মাইনাস সাইন এক্স পাই না? আর সাইন এক্স কিন্তু একটা কি, অড ফাংশন। সাইন এক্স কে যদি এখন আমি মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে কি আসবে? অ্যান্সার জিরো জিরো আসবে, তাই না? আসবে। অ্যান্সার জিরো আসবে। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো অড ফাংশন তাহলে ইভেন ফাংশন এরকম কিছু এমসিকিউ দেওয়া আছে এখানে। আচ্ছা, এ ফাংশন উইথ এ জাম্প, এই যে 24 নম্বরটা দেখ, এ ফাংশন উইথ এ জাম্প ডিসকন্টিনিউটি ইজ, এটা কি হবে? ইন্টিগ্রেবল হবে? ফাইনাইট সংখ্যক জাম্প ইন্টিগ্রেবল তো থাকলে তো হওয়ারই কথা। ইন্টিগ্রেবল কথা। হুম। অলওয়েজ ইন্টিগ্রেবল হবে নাকি নেভার ইন্টিগ্রেবল নাকি ইন্টিগ্রেবল ইফ বাউন্ডেড হবে, কোনটা? ইন্টিগ্রেবলই বাউন্ডেড নাকি? ইন্টিগ্রেবল ইফ বাউন্ডেড হবে। হুম। ঠিক আছে, কারণ এখন জাম্প ডিসকন্টিনিউটি কয়টা এটা তো বলে নাই। যদি এটা একটা বাউন্ডেড ফাংশন হয় সেই ক্ষেত্রে সেটা ইন্টিগ্রেশন করা পসিবল। ঠিক আছে, আচ্ছা, এখানে বাকি সবই তোরা পারবি, আই বিলিভ সবই পারবি। আর ওই যে যেটা বললাম, আমি একটা ডাউট সলভিং ক্লাস নিব, প্রতি 3টা ক্লাস পর পর একটা ডাউট সলভিং ক্লাস থাকবে। ওই 3টা ক্লাসের কারণ আমি তো সব এক্সারসাইজ করাই দিব না ক্লাসের মধ্যে, এবং এটা উচিতও না, তাই না? নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করা উচিত। তো
তারপরে হচ্ছে ওই ডাউট সলভিং ক্লাসের ভিতরে আমি যত প্রবলেম তোদের ডাউট থাকবে প্রবলেম থাকবে এগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো আর কি, ঠিক আছে, ডাউট গুলো ক্লিয়ার করার ট্রাই করবো। ওকে, আচ্ছা এবার আমরা আসি ইমপ্রপার ইন্টিগ্রালে আসি। ইমপ্রপার ইন্টিগ্রাল এন্ড টেস্ট অফ কনভার্জেন্স, এই জিনিসটা ধরো ইন্টারের আমাদের, আমরা কি জানি ইন্টারের এটা ছিল না, ঠিক আছে, তাহলে এইটাও আমাদের আজকে আলোচনার মেইন টপিক থাকবে, ঠিক আছে। তো আমি ইন্টারের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার মনে করাই দিচ্ছি, এখানে ওগুলো কিন্তু এখানে বেশি নাই। তো ওগুলো আমাদেরকে কি করতে হবে, ভার্সিটির কোনো কোশ্চেন ব্যাংক থেকে একটু সলভ করতে হবে। অ্যাটলিস্ট ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল এই দুইটা চ্যাপ্টারের জন্য আর কি এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে, বাকি চ্যাপ্টার গুলো আমাদের এখান থেকে পড়লেও চলবে, ঠিক আছে। আর আমি আরো একটা জিনিস অ্যাড করব আমাদের ইয়ার সাথে, আমাদের যখন কোর্সটা শেষ হয়ে যাবে, আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমার কাছে হচ্ছে লাইভ এমসিকিউর যে সাবস্ক্রিপশন কিনা আছে, তো ওদের যে ম্যাটেরিয়াল গুলো আছে ওই ম্যাটেরিয়াল গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা হচ্ছে ওই ম্যাটেরিয়াল গুলো দেখবেন, দেখে ওইখান থেকে যদি কোনো কিছু মনে হয় যে এই জিনিসটা পড়ানো হয় নাই, এরকম হইতেই পারে অবশ্যই, বা কোনো কিছু মিসিং আছে বা কোনো কিছু আমি বুঝতেছি না, তাহলে সেই জিনিসগুলো নিয়ে আমরা আরো ক্লাস নিব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন আসি ইমপ্রপার ইন্টিগ্রালে আসি। ইমপ্রপার ইন্টিগ্রাল হইতে পারে দুই ধরনের, ইমপ্রপার ইন্টিগ্রাল দুইটা টাইপ আছে, টাইপ ওয়ান আর টাইপ টু। টাইপ ওয়ানটা আমাদের বলতেছে কি ইনফাইনাইট ইন্টারভাল অফ ইন্টিগ্রেশন। টাইপ ওয়ান হচ্ছে কি কি, যেই টাইপের ভিতরে আমার লিমিটটা ইনফিনিটি হয়ে যায়, লিমিট যদি ইনফিনিটি হয়ে যায় সেটা হচ্ছে টাইপ ওয়ান। অর্থাৎ এইখানে এফ এক্স ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে এ থেকে ইনফিনিটির মধ্যে, তাহলে এই ইনফিনিটি একটা লিমিট, তার আপার লিমিটটা হয়ে গেছে আনবাউন্ডেড, মানে এটা ইনফাইনাইট হয়ে গেছে। সো এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল হিসেবে আমরা তাকে কাউন্ট করব। মাইনাস ইনফিনিটি থেকে বি এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, এইটাও আমরা কি করবো ইমপ্রপার ইন্টিগ্রাল হিসেবে কাউন্ট করবো, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল টাইপ ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ডিস আনবাউন্ডেড ইন্টিগ্রেন্ট অথবা ডিসকন্টিনিউটি যে থাকে সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল টাইপ টু। যেমন আমরা একটা এক্সাম্পল যদি নেই এখানে, যে 0 থেকে 1 এর মাঝখানে √1/√x dx এইটার ইন্টিগ্রেশন করতে বললো, ঠিক আছে। আর আমরা দেখতেছি এই ফাংশনটা জিরো বিন্দুতে কি, এই ফাংশনটা জিরো বিন্দুতে আনবাউন্ডেড, জিরো বিন্দু বসালে ঝামেলা হয় এই ফাংশনের মধ্যে, তার মানে এইটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। সো এটা হবে ইমপ্রপার ইন্টিগ্রাল টাইপ টু, এটা কি হবে ইমপ্রপার ইন্টিগ্রাল টাইপ টু। ওকে, তো এখন আমরা কি করব, টাইপ ওয়ান আর টাইপ টু এগুলোকে আমরা ডিল করবো কিভাবে। তো আমার যখন ইমপ্রপার ইন্টিগ্রাল টাইপ ওয়ান থাকবে, অর্থাৎ ইনফিনিটি চলে আসবে কোনো একটা জায়গায়, আমাকে যেটা করতে হবে ওই ইনফিনিটির পরিবর্তে একটা টি নিয়ে আসতে হবে বা যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে আসতে হবে। তো আমরা এখানে টি নিয়ে আসলাম, টি নিয়ে এসে আমরা টি এর উপর লিমিট অ্যাপ্লাই করবো। আমরা ডিরেক্টলি ইনফিনিটি দিয়ে ইন্টিগ্রেশন না করে আমরা তার লিমিটিং ভ্যালু বের করার ট্রাই করবো। যদি দেখি লিমিটিং ভ্যালুটা কনভার্ট করছে, লিমিটিং ভ্যালুটা একটা ফাইনাইট কোন একটা ভ্যালু আসছে, এই লিমিটিং ভ্যালুটা ফাইনাইট ভ্যালু আসছে, তখন আমরা বলবো যে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করবে, এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কি হবে কনভার্জ করবে, ঠিক আছে। তো একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, যে 1/x² কে 1 থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেট করতে বলছে, তো আমরা কি করলাম ইনফিনিটিটাকে আমরা লিমিটের মধ্যে নিয়ে আসলাম, লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি, আর ইনফিনিটির জায়গায় টি বসাই দিলাম। এখন 1/x² কে ইন্টিগ্রেট করলাম -1/x 1 থেকে t। এখন আমরা এই টি এর লিমিটিং ভ্যালুটা বের করবো, কারণ এক্সাক্ট ভ্যালু তো আমার জানা নাই, এক্সাক্ট ভ্যালু তো বের করা পসিবল না, এই জন্য তো এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, তাই না। তো আমরা এটা লিমিটিং ভ্যালু বের করবো। তো লিমিটিং ভ্যালুটা কি হবে, লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি -1/t, আবার মাইনাসে মাইনাসে +1/1। তো এবার যদি ইনফিনিটি বসাই আমরা পাবো লিমিটিং ভ্যালু পাবো 0 + 1 = 1। তো এই ওয়ানটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। সো আশা করি ইমপ্রপার ইন্টিগ্রাল কিভাবে আহ আচ্ছা, তাহলে আশা করি ইমপ্রপার ইন্টিগ্রাল কিভাবে ডিল করতে হয় আমরা মনে হয় বুঝতে পারছি, তাই না। আমরা কিছু এক্সাম্পল দেখাবো। আচ্ছা, আর ইমপ্রপার ইন্টিগ্রাল টাইপ টু ওইটাও সেম, আমরা কি করব ইন্টিগ্রেশন করব। আচ্ছা, এবার আমরা কিছু ইমপ্রপার ইন্টিগ্রালের ব্যাপার তো বুঝলাম, এবার কিছু টেস্ট আছে, কনভার্জেন্সের কিছু টেস্ট আছে, ঠিক আছে। এই কনভার্জেন্সের টেস্টের সাহায্যে কোন বিন্দুতে কনভার্জ করবে ওইটা তো বুঝতে পারবো না, ঠিক আছে, বাট আমার ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করবে নাকি ডাইভার্স করবে এইটা আমি বুঝে ফেলবো। কিছু কনভার্জেন্সের টেস্ট আছে, ঠিক আছে। এমসিকিউ পরীক্ষার জন্য সহজ সহজ কিছু প্রবলেমই দেওয়ার কথা, তো আমরা সহজ প্রবলেম গুলো একটু বোঝার চেষ্টা করি।
যেমন একটা হলো, প্রথম টেস্ট হচ্ছে পি টেস্ট ফর কনভার্জেন্স। প্রথম টেস্টটা কি? পি টেস্ট ফর কনভার্জেন্স। যেমন 1/x⁻p 1 থেকে ইনফিনিটি ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা কনভার্স করবে নাকি ডাইভার্স করবে, এইটাকে আমরা চাইলে এই পি এর মানের সাহায্যে ডিফাইন করতে পারি। পি যদি 1 থেকে বড় হয় তাহলে ইন্টিগ্রালটা কনভার্স করবে, পি যদি 1 এর সমান অথবা 1 থেকে ছোট হয় তাহলে ইন্টিগ্রালটা ডাইভার্স করবে। তো সেই হিসেবে 1/x³ এইটা কনভার্স করবে, আমরা ইন্টিগ্রেশনটা করা ছাড়াই বুঝি। আর ইন্টিগ্রেশনটা করলে তো আমরা করলে অ্যান্সার তো আমরা পাবোই হাফ। হাফ তো একটা কনভার্জিং পয়েন্ট, তো আমরা বুঝতে পারলাম। আবার 1/x, এইটার ইন্টিগ্রেশনটা ডাইভার্স করবে, আমরা ইন্টিগ্রেশনটা করা ছাড়াই বুঝি, কারণ 1/x এ এক্স এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ পি এর ভ্যালু হচ্ছে 1। আর পি এর ভ্যালু যদি 1 হয়, পি এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা কি হবে? ডাইভার্স করবে। তো এটাই ছিল আমাদের পি টেস্ট। আচ্ছা, তাহলে আমরা পি টেস্টটা আশা করি বুঝতে পারছি। এবার আমাদের আরেকটা আছে কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্টটা আমাদের খুবই কাজে লাগে। যখন দুইটা ফাংশন থাকবে, একটা এফ এক্স আর জি এক্স, আমাকে বললো এফ এক্স ফাংশনটা কনভার্স করবে কিনা সেটা তুমি একটু বের করে দাও। তো আমি এমন একটা ফাংশনকে চিনি যার নাম হচ্ছে জি এক্স, যে কিনা এফ এক্স ফাংশন থেকে বড়, অলওয়েজ কি পজিটিভ। এই জি এক্স ফাংশনটাকে আমি চিনি, এবং জি এক্স ফাংশনটা কনভার্জ করে কিনা সেটাও আমি জানি, জি এক্স ফাংশনটা কনভার্জ করে কিনা সেটাও আমি কি জানি। এই জি এক্স ফাংশনটা আবার কি এফ এক্স ফাংশনের চেয়ে বড়। তাহলে যদি জি এক্স ফাংশনটা কনভার্স করে তাহলে এফ এক্সটাও কি কনভার্স করবে। এটাকেই বলা হয় কম্পারিজন টেস্ট। এখন আমি একটা এক্সাম্পল দিই। এই যে আমাদের 1/x² + 1 এই ফাংশনটা কনভার্স করে কিনা আমাকে জানতে চাওয়া হয়েছে। এখন আমি এই ফাংশনটার ব্যাপারে তো কিছু জানি না, 1 থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন। এখন এই ফাংশনটা কনভার্স করে কিনা আমি এটা জানি না, বাট এই ফাংশন থেকে বড় একটা ফাংশন হচ্ছে 1/x²। আমরা যদি খেয়াল করে দেখি, x² এই মানটা অলওয়েজ পজিটিভ, আর পজিটিভ কোনো কিছুর সাথে একটা 1 যোগ হচ্ছে, অর্থাৎ ভগ্নাংশের নিচে যদি বড় কিছু চলে আসে ভগ্নাংশের মানটা কি ছোট হয়ে যায়, তাহলে 1/x² + 1 এর চেয়ে 1/x² কি হবে? বড় হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে 1/x² কি কনভার্স করে? হ্যাঁ, পি টেস্ট থেকে আমরা জানি 1/x² কি কনভার্স করে, কারণ এখানে পি এর ভ্যালু হচ্ছে 2। সো 1/x² যদি কনভার্স করে তাহলে 1/x² + 1, সে যেহেতু তার 1/x² এর চেয়ে ছোট, তাহলে 1/x² + 1ও কি হবে? কনভার্স করবে। এটাই হচ্ছে কম্প্যারিজন টেস্টের সুবিধা। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এইবার এইবার আসি আমরা লিমিট কম্প্যারিজন টেস্ট। এটাও খুব কার্যকর একটা টেস্ট। একটা এক্সাম্পল নেই, একটা ফাংশন দিলাম এফ এক্স ইজ ইকুয়াল টু 1/x² + 3x + 2। এই ফাংশনটার ইন্টিগ্রেশন 1 থেকে ইনফিনিটির মধ্যে, তার এটা কনভার্স করবে কি করবে না, এটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন আমি এটা কি করতে পারি? আমি একটা কাজ করি, আমি তো জানি যে 1/x² এর ফাংশনটা কি হবে? কনভার্স করবে, এটা তো আমি জানি, তাই না? 1/x² এর ফাংশনটাতে কনভার্স করবে, এটা তো আমি জানি। হ্যাঁ, ওইটা আমি জানি। তাহলে আমি একটা কাজ করব, এই দুইটা ফাংশনের অনুপাত নিব। তাহলে অনুপাত নিয়ে তার লিমিটিং ভ্যালুটা বের করবো। x² + 3x + 2 / সো উল্টা দিলে কি আসবে? x² / x² + 3x + 2। এইবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিতে যদি আমি তার লিমিটিং ভ্যালু বের করি, আমরা জানি এই লিমিটের ভ্যালু আসবে 1। এই লিমিটের ভ্যালু কত আসবে? 1, কারণ x² যদি কাটাকাটি করে দিই, x² কমন নিয়ে ইনফিনিটি বসাই দিলে অ্যান্সার কত আসবে? 1 আসবে। তো লিমিটিং ভ্যালু আসলো কত? 1। এখন লিমিট কম্প্যারিজন টেস্টে আমাকে বলতেছে যে দুইটা ফাংশনের অনুপাতের লিমিট যদি কনভার্স করে, অর্থাৎ কোনো একটা ভ্যালু পাওয়া যায়, 1 2 3 4 এরকম কোনো একটা ভ্যালু পাওয়া যায়, তখন দুইটা ফাংশনই কনভার্স করবে, আর নাইলে দুইটা ফাংশনই একসাথে ডাইভার্স করবে, দুইটার একই ধর্ম হবে। এখন আমি তো শুরুতেই এমন একটা ফাংশনই কম্প্যারিজনের জন্য ধরছি, ফাংশনটার নাম ছিল 1/x², যেটা নিজে কনভার্স করে। তাহলে এইটা যদি কনভার্স করে, তাহলে এইটার সাথে যার কম্প্যারিজন করতেছিলাম 1/x² + 3x + 2, তাহলে সেটাও কনভার্স করবে। লিমিট কম্প্যারিজন টেস্ট তো তাই বলতেছে, তাই না? তাহলে এইটাও আমার বোঝা গেল। ওকে, এবার হচ্ছে এফ এক্স ডিএক্স ইজ সেইড টু কনভার্জ অ্যাবসলিউটলি ইফ। আচ্ছা ঠিক আছে, এইটা সোজা, এটা আমরা বুঝি। একটা ফাংশন অ্যাবসলিউটলি কনভার্স যদি করে, তার মডুলাস ফাংশনটা যদি কনভার্ট করে তাহলে সেটা অ্যাবসলিউটলি কনভার্ট করে। যাই হোক, এটা অত ইম্পর্টেন্ট না। তাহলে আমরা সো ফার এখানে সামারি টেবিল আছে, সামারি টেবিলটা দেখে একবার একটু বলি।
ইমপ্রপার ইন্টিগ্রালের কিভাবে ডিল করতে হয়, ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্স করবে কি করবে না, এর জন্য যে আমরা তিনটা জিনিস শিখলাম, কম্প্যারিজন টেস্ট, পি টেস্ট, লিমিট কম্প্যারিজন টেস্ট, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝছি কিনা। এগুলো যদি বুঝি তাহলে আমরা এখানে কিছু এমসিকিউ সলভ করব, সলভ করতে গেলে আমাদের কাজে লাগবে কনসেপ্ট গুলা, এগুলো আমরা বুঝছি। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, কিছু প্রবলেম করি। প্রথমে 1/x³ এটা কনভার্ট করবে এক এক না করবে না? কনভার্ট করবে। করবে। পি পি টেস্ট। হুম, তাহলে কনভার্ট করবে। হুইচ অফ দ্য ফলোইং ইন্টিগ্রাল কনভার্জেস, আচ্ছা কোনটা আকিল, কনভার্ট ওইটা করবে? কনভার্সের আবার পয়েন্টও বলে দিছে, কোন পয়েন্টে কনভার্স, তাই তাহলে না? আমরা এটা, তাহলে আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল করে আমরা দিই। ইন্টিগ্রেশন করতে পারি না? ওই যে টি টেন্স টু ইনফিনিটি করে দিলাম, আচ্ছা আচ্ছা। এক্স ইনভার্স 3 1 থেকে টি ডিএক্স, এভাবে পারবো না? হ্যাঁ হ্যাঁ, মাইনাস এটার মান পাইতে হবে ওয়ান পয়েন্টে। মাইনাস থ্রি প্লাস ওয়ান, 1 থেকে টি, লিমিট টি টেন্স টু ইনফিনিটি। এরপরে আমরা যদি দেখি, এটা হবে এক্স ইনভার্স 2 ডিভাইডেড বাই -2, তাই তো? আচ্ছা, 1 থেকে ইনফিনিটি বসাই দিই। ইনফিনিটি যদি বসাই কত আসতেছে? ওটা 0 আসবে। 0। আর মাইনাসে মাইনাসে প্লাস 1 বসাইলে হাফ, এটা হাফ আসার কথা, তাই না? কনভার্জেস টু হাফ। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম। যে বলতো হুইচ অফ দ্য ফলোইং ইন্টিগ্রালস কনভার্জেস? পি। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন নিজেরা করতে পারবি। এটা হুম। এটা বল, 1/x টু দি পাওয়ার পি, পি এর ভ্যালু কনভার্ট করবে কোন, এক একের থেকে থেকে কত বড় বেশি? এ। এ নাম্বার। আচ্ছা, এইটা তো ডাইভার্ট করবে তাই না? শিওর, হাফ। এক্স টু দি পাওয়ার হাফ হাফ হুম। আছে। ডাইভার্ট করবে। আচ্ছা, হুইচ টেস্ট উড ইউ ইউজ টু ডিটারমাইন দ্য কনভার্জেন্স? আচ্ছা, আচ্ছা, এইটার আগের আগের এমসিকিউটায় লিমিট কিন্তু 0 থেকে 1 দেওয়া, আমরা কি 0 থেকে 1 লিমিটে পি টেস্ট করতে পারবো? আগেরটা জাস্ট ইন্টিগ্রেশন। আচ্ছা দাঁড়া, ও তুই তো একটা ভালো পয়েন্ট ধরেছিস। এটা তো আমরা বোকামি করছি, কারণ এটা তো পি টেস্ট করাই যাবে না, কারণ এটা তো লিমিট দেওয়া নাই, 1 ইনফিনিটি দেওয়া নাই তো, তাই না? 0 থেকে ইনফিনিটি দেওয়া থাকলে পি টেস্টের প্রসঙ্গ আসতো, তাই না? তো এখানে তো এদিকে 0 থেকে অ্যাপসাইলন দিয়ে ইনফিনিটি নেই। করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আমাদের নর্মালি আমরা ইন্টিগ্রেট করে দেখি এটা কনভার্স করে কিনা, তাই না? ঠিক আছে, যদি নর্মাল ইন্টিগ্রেশন একটা মান পাওয়া যায়, ঠিক আছে, লিমিটিং ভ্যালু পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো যে এটা ইয়া করো। তাহলে আমরা এটা যদি ইন্টিগ্রেট করি, -হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, তাই তো? 0 থেকে 1, সো ইন্টিগ্রেট করলাম তো এটা আসতো কত? হাফ টু প্লাস বাই ওয়ান রুট কত? ওভার এক্স। হ্যাঁ, সো উপরে আসবে হচ্ছে 2, আর নিচে হচ্ছে কত? নিচে রুট টু ওভার টু এক্স। ইন্টু রুট ওভার এক্স নাকি? ও হ্যাঁ, 2 × √x, হ্যাঁ, প্লাস হাফ আসবে। 2 × √x। এবার যদি আমরা দেখি 0 থেকে 1 যদি করি, অ্যান্সার 2 আসবে, কনভার্জেন্স 2 হবে। হুম। ঠিক আছে, এটা ভালো পয়েন্ট ধরছিস, এটা তো Nice, আসলে nice. ইয়া হবে না। আচ্ছা ঠিক আছে, 6 নম্বরটা যদি আমরা একটু দেখি, 6 নম্বরটা আমাকে বলতো এটা কোন এটা ওই যে টেস্টে? কম্পারিজন টেস্ট দিয়া বড় হয়, ওই যে x⁻³ দিয়া যদি কম্পেয়ার করি। উপরে কিন্তু সরি। একটা এক্স আছে অলরেডি, উপরে একটা এক্স আছে, আচ্ছা, তো হ্যাঁ, তাহলে আমরা 1/x² দিয়ে কম্পারিজন করলেই হবে। হুম। লিমিট কম্পারিজন টেস্ট হবে, তাই না? বুঝছো তো এটা? গ্রেটার হ্যাঁ দেন হ্যাঁ। কম্পারিজন টেস্টটা না? হ্যাঁ, গ্রেটার দেন লেস দেন একটা করলাম। না, উপরে এক্স আছে তো গ্রেটার দেন লেস দেন দিয়ে করলে একটু ঝামেলা না। উপরে এক্স আছে। না গ্রেটার দেন লেস দেন না, ওই যে আমরা যে ওই অনুপাত নিয়ে, কম্পারিজন। অনুপাত 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 অনুপাত। অনুপাত নিয়ে তার লিমিটিং ভ্যালুটা বের করেছে। বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি দেখি জিএক্স কনভার, আচ্ছা এই যে এই 8 নম্বরটা বল, এগুলো তো ইন্টিগ্রেশন করার জিনিস, বুঝছ না? এগুলো তো ওরা নিজেরা করতে পারবে, একদম সিম্পল। এফএক্স থেকে জিএক্স বড়, তাহলে জিএক্স যদি কনভার্স করে তাহলে এফএক্সটাও কনভার্স করবে, তাই না? হুম। হুম। ওকে, আর এই ফাংশনটা উইচ অফ দা, আচ্ছা দিস ইন্টিগ্রাল, 9 নম্বরটা দেখতো, 9 নম্বরটা কি বলছে? এটা অ্যাবসলিউটলি কনভার্স করবে, ঠিক আছে? এটা অ্যাবসলিউটলি কনভার্স করবে কিভাবে? আমি তোরে বলি, দেখ, অ্যাবসলিউট কনভার্জেন্স মানে কি? সাইন এক্স বাই এক্স স্কোয়ার এর মডুলাস, এই পুরা
মডুলাসটা কনভার্ট করতে হবে, তাই তো? আচ্ছা আমাকে বলতো এইটার থেকে কি 1/x² বড় না ছোট? বড় বড় না? অথবা সমান, হ্যাঁ বড়। বড় তো সমান, কারণ সাইন এক্স এর ভ্যালু তো আর একের চেয়ে বড় হইতে পারে না। হম হম। হয় একের বড় নাহলে এক থেকে ছোট হবে, তাই এক থেকে ছোট হইলে তো তাহলে এটা 1/x² ছোট হয়েছে। এন্ড 1/x² নিজে কিন্তু কনভার্জেন্ট, 1/x² নিজে কিন্তু ওয়ান থেকে ইনফিনিটি হ্যাঁ হ্যাঁ। কনভার্জেন্ট। তাহলে সাইন এক্স/x² এর মডুলাস যেটা আছে, অ্যাবসলিউট ভ্যালু যেটা আছে, এটাও তাহলে কনভার্জেন্ট। আর অ্যাবসলিউট ভ্যালুটা যদি কোনো কিছু কনভার্জেন্ট হয় তাহলে সেটাকে আমরা বলি কনভার্জেন্স অ্যাবসলিউটলি, তাই না? তাহলে এ নম্বর হবে, ঠিক আছে? দ্য ইন্টিগ্রাল কনভার্জেন্স অ্যাবসলিউটলি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইমপ্রপার ইন্টিগ্রাল? এখানে আমাদের কোনটা ইমপ্রপার ইন্টিগ্রাল না এটা আমরা বলবো। 10-এর, 10-এর কোনটা ইমপ্রপার ইন্টিগ্রাল না? এটা কি ইমপ্রপার ডি। ইন্টিগ্রাল? ডি। ডি, ডি, ডি হবে অ্যান্সার। আচ্ছা, এটা তো করতেই পারবি, এটা tan−1 x আসবে, এরপরে 0 থেকে t, আর লিমিট t টেন্স টু কত, ইনফিনিটি বসাই দিবি, এটা বসায় পরে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এটা tan 0 ভ্যালু কত? এটা পাই/2 হওয়ার কথা না? এটা তো আসবে কত, পাই/2 পাই হওয়ার কথা না? পাই/2 হবে, কারণ ইনফিনিটিতে পাই/2 না, পাই/2 তো ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বসালে পাই/2, এটা কনভার্জেন্স টু পাই/2 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই 12 নম্বরটা বলতো, এফ এক্স আর জি এক্স এর অনুপাতে ফাংশনটা ভ্যালু হচ্ছে 2 আসছে, লিমিটের ভ্যালুটা লিমিট কম্পারিজন টেস্ট অনুযায়ী তুই কি বলতে পারো? জি তাহলে এক্স নাকি এই কনভার্ট নাম্বারটা। করে? জি এক্স কনভার্ট করলে এফ এক্স কনভার্ট করবে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এফ এক্স কনভার্ট করবে। আচ্ছা, আচ্ছা এই 13 নম্বরটা কি আসবে? 1 থেকে ইনফিনিটি, 1-এর থেকে বেশি আছে তো পি টেস্ট, তাহলে এটা কনভার্জ পি তাহলে করবে। টেস্ট। কনভার্ট, কনভার্ট করবে। তাহলে আমার মনে হয় এগুলো পারা যাবে, তাই না? হুম। আচ্ছা এই 18 নম্বরটা বলতো। 18 কনভার্স করবে, ওই যে কম্পারিজন। অন্যান্য না বাট কি দিয়ে করবি কম্পারিজন, লিমিট কম্পারিজন, কোন ফাংশনটাকে জি এক্স হিসেবে নিবি? অ্যাপ্রোপ্রিয়েট জি এক্স কোনটা হবে? অ্যাপ্রোপ্রিয়েট এক্স 1/x³ 1/x³ হবে, ঠিক আছে? 1/x³ নিলেই কিন্তু তার দেখা যাবে কি ওই যে অনুপাতের একটা ওয়ান লিমিটিং চলে ভ্যালু আসে 1 আসবে, 1 চলে আসবে। অনুপাতের। আর ঠিক আছে, এগুলা বাকিগুলা পারা যাবে, নিজেরা ট্রাই করবি, আর অবশ্যই ডাউট সলভিং ক্লাস তো থাকবেই, এখানে আমরা আলোচনা করবো এগুলো নিয়ে। আর বেশি কিছু নাই আজকের আলোচনা, মোটামুটি শেষের দিকে। কারণ এখন এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এরিয়া আর ভলিউম বের করার বিষয়। এখন এরিয়া আর ভলিউম বের করার আমি জাস্ট ফর্মুলা গুলো বলে দিব, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এগুলা। যা প্রবলেম আসবে এরিয়া ভলিউম রিলেটেড, অর্ধেক আসবে ইন্টারমিডিয়েট রিলেটেড, আর বাকি অর্ধেক আছে হচ্ছে এই যে ডিস্ক প্রবলেম, ওয়াশার প্রবলেম, এগুলোর ফর্মুলা গুলো একটু বলে দিব, ঠিক আছে? এই রিলেটেড এমসিকিউ গুলা, মানে এগুলা সোজা জিনিসগুলো আসবে, মানে তো বড় কোনো অঙ্ক দেওয়ার সুযোগ নেই এমসিকিউ যেহেতু, তাই না? সোজা সোজা জিনিস দিবে। তো সেই ক্ষেত্রে এরিয়া ভলিউমের ইন্টারমিডিয়েটের যে শর্টকাট ফর্মুলা, এগুলো একবার একটু উল্টে দিবেন সবাই, এ আপনাদের জন্য অনেক বেশি কার্যকর হবে, ঠিক আছে? এগুলো আপনাদের জন্য ভালো হবে। আর আমরা জানি এগুলো অলরেডি, যে এরিয়াটা অ্যাকচুয়ালি কি হয়। এরিয়া হচ্ছে এ থেকে বি, এফ অফ এক্স ডিএক্স, এটাই হচ্ছে কি কি হয়, কোন একটা কার্ভের এরিয়া হয়, ঠিক আছে? এ এদিকে আবার ওগুলা লাগবে না? কি? অ্যাস্ট্রয়েড, তারপরে সাইক্লয়েড। হ্যাঁ এগুলা অনেক কিছুই মানে পড়া যাইতে পারে। তো এখানে অনেক কিছু অ্যাড করা নাই মেহেদি। না, ওগুলা তো রেগুলার আসে রিটেনে। হ্যাঁ রিটেনে তো ওগুলা রেগুলার আসে, এগুলা এখানে অ্যাড করা নাই, বুঝছো? তো আমি ওগুলা আহ, আমার ওই রিটেনের যে ক্লাস আছে ওইখান হুম থেকে হুম আমি ইম্পর্টেন্ট যে গ্রাফগুলো আছে, ইম্পর্টেন্ট যে গ্রাফগুলা আমাদের আসে, ওই গ্রাফগুলা লিমিট প্লাস ওই গ্রাফগুলারে আমি একটা লিস্ট দিয়ে দিই, ঠিক আছে? তাহলে ওগুলা একটু দেখে রাখলেই, মানে বাকি আর কোনো কিছু তো আটকানোর কিছু নাই তো এখানে। এই যে নর্মাল নর্মাল যদি বলে যে এই যে এফ 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 এক্স ইজ ইকুয়াল টু এক্স আর জি এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, 0 থেকে 1 এর মাঝখানে তার এরিয়া বিটুইন দিস, তাহলে কি এদের একটা তো মূলবিন্দু কবি সরলরেখা আর একটা এক্স স্কোয়ার, এরকম তো তাদের মাঝখানের এরিয়াটা কি হবে? তাহলে ছেদবিন্দু 0 থেকে 1 দিয়ে দিচ্ছে, 0 থেকে 1 এর মাঝখানে x - x² ইন্টিগ্রেশন করো, শেষ, অ্যান্সার চলে আসবে। তো এখানে নর্মাল যে এরিয়ার প্রবলেম গুলো আছে, এরিয়ার প্রবলেম গুলো আমরা সবাই ইজিলি পারবো, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। এখানে দেওয়া আছে, আমরা একটু এক্সাম্পল গুলো দেখি যাচ্ছি।
এফ এক্স ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার, জি এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, -1 থেকে 1 এর মাস নিয়ে ডিল করতে বলছে। সিম্পলি জাস্ট এফ এক্স মাইনাস জি এক্স করলাম, যে দুইটা ফাংশনের মধ্যে ইন্টিগ্রেট করতে বলবে বা তাদের মধ্যে এরিয়া বের করতে বলবে, আমাকে প্রথমে ডিটারমাইন করতে হবে কোন ফাংশনটা আপার ফাংশন, কোন ফাংশনটা লোয়ার ফাংশন। তারপর আমরা আপার ফাংশন থেকে লোয়ার ফাংশনটাকে কি করব, বিয়োগ করে দিব। ঠিক আছে, আপার ফাংশন থেকে লোয়ার ফাংশনটাকে বিয়োগ করে দিব। আর ইন কেস যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, আমরা যদি আপার ফাংশন লোয়ার ফাংশন নাও চিনি তাও আমাদের কোনো সমস্যা নেই। আমি যদি লোয়ার ফাংশন থেকে আপার ফাংশনটা বিয়োগ করে ইন্টিগ্রেট করি, তাহলে আমার এরিয়াটা অ্যান্সার ধরলাম এখানে অ্যান্সার 20/3, তারপরে অ্যান্সার আসবে -20/3। তো আমি বুঝে যাবো যে আমি আপার আর লোয়ার ফাংশনটা উল্টা ধরছি। তো তখন তো কোনো সমস্যা নাই, আমি জাস্ট মাইনাসটাকে বাদ দিয়ে অপশনটাকে দাগাই ফেলবো, 20/3 দাগাই দিব। ঠিক আছে, সো আপার লোয়ার নিয়েও মাথা ব্যথার কিছু নাই। যখন দুইটা ফাংশন দিয়ে দিবে, তাদের মধ্যবর্তী এরিয়া বের করতে বলবে, আমরা জাস্ট কি করবো, এমসিকিউর জন্য কি করবো, তাদের মধ্যবর্তী দুইটা ফাংশনকে একটা থেকে একটাকে বিয়োগ করে তাদের মধ্যবর্তী এরিয়াটা বের করে ফেলবো। এরিয়াটা বের করে ফেলবো, তারপরে অ্যান্সার অনুযায়ী আমরা অপশন দাগাবো। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বাকি সবই আর আর পোলারের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, পোলার ফাংশনকে তো আমরা ইউজুয়ালি আর ইজ ইকুয়াল টু এফ অফ থিটা দিয়ে প্রকাশ করি। তো পোলার ফাংশনের যে এরিয়াটা বের করি আমরা, সেটার ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা। আলফা থেকে বিটা রেঞ্জের মধ্যে হাফ আর স্কোয়ার ডি থিটা। আলফা থেকে বিটা রেঞ্জের মধ্যে হাফ আর স্কোয়ার ডি থিটা দিয়ে আমরা কি করি, পোলার ফাংশনের ইন্টিগ্রেশন করি, হাফ আর স্কোয়ার ডি থিটা। ওকে, অর্থাৎ আমার এখানে যদি কার্ডিওয়েড দেওয়া থাকে 1 + cos থিটা, ঠিক আছে, এই কার্ডিওয়েড যদি দেওয়া থাকে 1 + cos থিটা, তাহলে এইটার যদি বলা হয় এরিয়া বের করতে, তাহলে আমাকে কি করতে হবে, এই আর এর মানটাকে স্কোয়ার করতে হবে, 1 + cos থিটা হোল স্কোয়ার, বাইরে একটা হাফ দিতে হবে। আর এখানে 0 থেকে 2π দিয়ে দিচ্ছে, তো 0 থেকে 2π এর মধ্যে আমার ইন্টিগ্রেট করতে হবে। এখন আমি একটা জিনিস ব্যাপারে একটু সতর্ক করি, আমাদের এরিয়া বের করতে গেলে কোনো ফাংশনে কোনো ইন্টিগ্রেশন করা নিয়ে কোনো সমস্যা হবে না, বাট লিমিট ধরা নিয়ে সমস্যা হইতে পারে। এখন আমাদের যে পোলার ফাংশনের যে লিমিটটা হয়, সেইটা জানতে গেলে আমাদের সর্বপ্রথম পোলার ফাংশনের গ্রাফ জানা লাগবে। গ্রাফ জানা ছাড়া পোলার ফাংশনের লিমিট বের করা পসিবল না। ঠিক আছে, অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, আমরা পরিচিত যে পোলার ফাংশন গুলো আছে, কার্ডিওয়েড এর লিমিট হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে হয়। এরপরে আমরা মনে করলাম যে অ্যাস্ট্রয়েড এর লিমিট কি, এরকম যতগুলা পোলার ফাংশন থাকবে পরিচিত, ওগুলা লিমিট আমরা মুখস্থ করে রাখতে পারি। লিমিট মুখস্থ করে রাখলে তখন আমাদের হচ্ছে গিয়ে কি, গ্রাফ জানা লাগলো না, আমি ডিরেক্ট যেই প্রবলেমটা দেওয়া থাকবে ওই প্রবলেমের লিমিট ধরে অঙ্কটা করে ফেললাম। কারণ এখানে যেমন লিমিট 0 থেকে 2π দিয়ে দিচ্ছে, আমার প্রশ্নের মধ্যে লিমিট দেওয়া নাও থাকতে পারে। লিমিট যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, সেই এই জন্য আমার লিমিটটা মনে রাখা লাগবে। তো আমি গ্রুপের ভিতরে যেটা করব যে পোলার ফাংশন বা গুরুত্বপূর্ণ যে পোলার ফাংশন গুলো এই শীটে এই ফাংশন গুলো দেওয়া নাই, গুরুত্বপূর্ণ যে ফাংশন গুলো আসার মতো বিসিএস রিটেনে আসে, রিটেনে যে প্রবলেম গুলো আসে, আমি ওই প্রবলেম গুলারই কি করব, ওই প্রবলেম গুলার অ্যাটলিস্ট ওই প্রবলেম গুলার গ্রাফ গুলা যাতে আমরা আর লিমিট গুলা যাতে আমরা মনে রাখতে পারি, ওগুলো আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে। ওগুলো আপনারা একটু সবাই কি করবেন, মেমোরাইজ করবেন, ওগুলোর লিমিটটা মেমোরাইজ করবেন। আর ইন্টিগ্রেশন করা নিয়ে আমি আপনাদের নিয়ে কোনো টেনশন করি না, কারণ ইন্টিগ্রেশন গুলো খুবই সোজা। যেমন 1 + cos থিটা হোল স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন কে না পারবে, এটা জাস্ট এক্সপ্যান্ড করবেন এবং ইন্টিগ্রেট করবেন, 0 থেকে 2π লিমিট বসাই দিবেন, শেষ। ঠিক আছে, আচ্ছা। তো ইন্টিগ্রেশন করা নিয়ে আমি অ্যাকচুয়ালি বদার্ড না, বাট লিমিট ধরা নিয়ে আমি অ্যাকচুয়ালি চিন্তিত। কারণ এটা আপনারা যদি সঠিক ফাংশনটা না চিনেন, গ্রাফটা না জানেন, তাহলে আপনারা এর লিমিটটা ধরতে পারবেন না। আচ্ছা, এবার হচ্ছে ভলিউম অফ সলিড অফ রিভলিউশন। ঠিক আছে, ডিস্ক মেথড। কোন একটা রিজিয়ন, কোন একটা যে কোনো কিছু, এটাকে যদি এক্স অক্ষের সাপেক্ষে যদি ঘোরানো হয়, এক্স অক্ষের সাপেক্ষে যদি এটাকে ঘোরানো হয়, তখন একটা 3 ডাইমেনশনাল বস্তু তৈরি হয়। তাহলে 3 ডাইমেনশনাল বস্তু একটা ভলিউম থাকে, সেই ভলিউমটা হচ্ছে আমাদের বের করতে হবে। আমাকে একটা 2 ডাইমেনশনাল জিনিস দিবে, একটা কার্ভ দিবে, ওই বলবে যে ওই কার্ভটাকে তুমি এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করো, রোটেট করায় তুমি একটা 3 ডাইমেনশনাল জিনিস পাও, ওই 3 ডাইমেনশনাল জিনিসের ভলিউম বের করো, এরকমটা আমাদেরকে বলবে। ঠিক আছে, ওইটার ফর্মুলাটা হচ্ছে যদি এক্স স্কোয়ারের সাপেক্ষে কোনো কিছুকে রোটেট করায়, তাহলে পাই এ থেকে বি ওয়াই স্কোয়ার ডিএক্স। ওয়াই মানে এফ অফ এক্স, তো এখানে আর কি লেখা হয়েছে পাই এফ অফ এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এক্সিস এর সাপেক্ষে। আর যদি ওয়াই এক্সিস এর সাপেক্ষে রোটেট করায়, তাহলে কি হবে, পাই এ থেকে বি এক্স স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে, তখন কি হবে, এক্স স্কোয়ার ডিওয়াই হবে, আর এটা এফ অফ এক্স বা ওয়াই স্কোয়ার ডিএক্স হবে। ওকে, তাহলে এটা হলো ডিস্কের ফর্মুলা, ফর্মুলাটা জানলেই হবে।
এবং এখানে বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটাকে 0 থেকে 1 এর মাঝখানে এক্স এক্সিসের সাপেক্ষে রিভলভ করানো হয়েছে। তো আমরা ফর্মুলা কি জানি, পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। তো ওয়াই ওয়াই এর স্কোয়ার করলে আমরা পাবো এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স, এই রুট ওভার এক্সটাকে কি করতে, 0 থেকে 4 এর মাঝখানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রিভলভ করলে যেই ভলিউমটা জেনারেট হয় সেই ভলিউমের মান বের করতে বলছে। তো এই যে রুট ওভার এক্স আছে এটাকে কি করবো, স্কোয়ার করে ডিএক্স করবো, শেষ, ইন্টিগ্রেট করবো, অ্যান্সার চলে আসবে। ওকে। আর ওয়াশার মেথড অ্যাকচুয়ালি কিছুই না, ওয়াশার মেথড মেথড হচ্ছে ডিস্ক মেথডে যা করছেন ওইটা যদি দুইটা কার্ভের মাঝখানের এরিয়াটা বের, ভলিউমটা বের করতে পারলে তাহলে সেটা আপনি ওয়াশার মেথডে করবেন। ঠিক আছে। তখন ফাংশন দিয়ে দিবে দুইটা, দুইটা ফাংশন দিয়ে দিবে, একটা প্রথম ফাংশন থেকে দ্বিতীয় ফাংশনটাকে কি করতে হবে, স্কোয়ার করে বিয়োগ করতে হবে। প্রথম ফাংশনের স্কোয়ার থেকে দ্বিতীয় ফাংশন থেকে কি করতে হবে, স্কোয়ার করে বিয়োগ করতে হবে। Find the volume formed by rotating the region y is equal to 2 and y is equal to x over 0 থেকে 1. So pi into 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম আর কি বিষয়টা। ওকে, এই হচ্ছে বিষয়। তবে বিসিএস এ এই ওয়াশার মেথডের প্রবলেম রিটেনে কখনো আসে নাই, শেল মেথডের প্রবলেম কখনো আসে নাই। তো এগুলো আপনারা চাইলে বাদও দিতে পারেন, কারণ যেগুলো রিটেনে আসে নাই কখনো, আমার ধারণা হচ্ছে রিটেনে যারা কোশ্চেন করে তারাই তো এমসিকিউ কোশ্চেন করবে। তো রিটেনের একটা ছায়া থাকবে এর মধ্যে, এমসিকিউর মধ্যে, বাট আপনারা ডিস্ক মেথড পর্যন্ত পড়ে রাখতে পারেন। ঠিক আছে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য পোলার জিনিসটা পড়া, বাট এই পোলার জিনিসটা এখানে এই শীতের ভিতরে একটু নাই, কম আর কি। ঠিক আছে। তো আচ্ছা, পোলারের ইনপুটের যে ফর্মুলাটা দিছে ওইখানে 2 পাই না? কোনটা কোনটা? শেল মেথড। হ্যাঁ, 2 পাই, হ্যাঁ 2 পাই এক্স ইন্টু এফ অফ এক্স। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এই কনসেপ্ট গুলো বুঝলাম। যে কোনো কিছুর এরিয়া আন্ডার দা কার্ভ বের করতে গেলে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা আমরা জানি ইন্টিগ্রেট করতে হয়, ডেফিনিট ইন্টিগ্রাল। দুইটা কার্ভের মধ্যবর্তী এরিয়া যদি বের করতে হয় তাহলে প্রথম ফাংশন থেকে, আপার ফাংশন থেকে লোয়ার ফাংশনকে বিয়োগ করে তার এরিয়া বের করতে হয়। পোলার এরিয়া যদি বের করতে হয় তাহলে হাফ আর স্কোয়ার ডি থিটা বের করতে হয়। ঠিক আছে। আর কিছু জিনিস আমি আপনাদের বললাম যেটা আমি অ্যাড করে দিই। ওকে। আপনাদের আরো আমি ফার্স্টলি সবগুলা চ্যাপ্টার পড়াবো নিজের মতো করে এই শীট থেকে। তারপরে এই শীটে যেসব ল্যাকিং থাকবে বলে আমার কাছে মনে হবে, আমি প্রত্যেকটা জিনিস অন্য জায়গা থেকে আপনাদেরকে ম্যাটেরিয়াল দিব এবং ক্লাস দিব। ঠিক আছে। তো কোনো চিন্তার কোনো কিছু নাই, আপাতত এই শীটটা শেষ করেন, এই শীটটা শেষ করেন সবাই। তাহলে আপনাদের একটা বেসিকটা আগে, ফাউন্ডেশনটা তৈরি করেন আগে। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট আগে তৈরি করেন, এরপরে যেসব জায়গায় ল্যাকিং থাকবে আমরা এগুলা অন্য জায়গা থেকে কভার করে দিব। ঠিক আছে। ঠিক আছে। তো এখানে যে প্রবলেম গুলো আছে এগুলা খুবই সিম্পল প্রবলেম, এগুলো আমরা নিজেরাই পারবো, একদম ইজি প্রবলেম। এগুলো আমরা নিজেরা ট্রাই করবো বাসার মধ্যে, না পারলে আমি দেখাই দিব। ঠিক আছে, এক দুইটা কি করাবো? এইগুলা তো সব ফর্মুলা আমরা কইরা প্রবলেম হইলে দিব না। হ্যাঁ, এগুলা সবগুলা ডিরেক্ট ফর্মুলা, এখানে অ্যাকচুয়ালি মানে ডিফিকাল্টি তৈরি হওয়ার মতো কোনো প্রবলেম এখানে দেওয়া নাই। তো আমি আবার বলি, আজকের ক্লাসটা আমরা আর দীর্ঘ করার মতো সুযোগ নাই। ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশনের টেকনিক যেহেতু আমি দেখাই নাই, তো ইন্টিগ্রেশনের ওইখানে প্রচুর প্রবলেম থাকবে। আবার বলি, ইন্টারমিডিয়েটের বই বা অ্যাডমিশনের বই থেকে ইন্টিগ্রেশন গুলা প্র্যাকটিস করতে হবে সবগুলা। তারপরে এইখানে কিছু কনসেপ্ট আসছে, যেমন ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্ট আসছে, কিছু থিওরেমের কনসেপ্ট আসছে। এগুলো তো আজকের ক্লাসে আমাদের ক্লিয়ার হয়েই গেল। তো এগুলো ক্লিয়ার হয়ে গেল, পাশাপাশি আহ এই যে পোলার গ্রাফ রিলেটেড জিনিস আমি দিব গ্রুপের ভিতরে এক্সট্রা, ওইটা নাই এখানে, তো ওইটা দেওয়া হবে আপনাদেরকে। তো এই জিনিসগুলা অ্যাড করার পরে আশা করি ইন্টিগ্রেশনের থেকে যে এমসিকিউ গুলো আসবে সেগুলা পারা যাবে। ঠিক আছে। তবে বেসিক ইন্টিগ্রেশনে যদি কারো সমস্যা থাকে সেটা অবশ্যই নিজ দায়িত্বে সলভ করবেন। কোনো প্রবলেমে আটকাইলে, কোনো টেকনিক না বুঝলে গ্রুপে পোস্ট করবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি আজকে ক্লাসের আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জাকিল, আগের মানে ডিফারেন্সিয়ালের দুইটা এমসিকিউ বুঝছিস? কি ভুল আছে কিনা বুঝতেছি না। হ্যাঁ, ভুল থাকতে পারে। আমি আমি তো ওই যে আজকে একটা জাহিদ বললো না আমাকে একটা এমসিকিউর কথা, ওই যে হুম। মাল্টিপল কারেক্ট অ্যান্সার ছিল ওটার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, ওইটাই মনে হয় আমি আটকাইছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুই ওইটা গ্রুপের ভিতরে দে, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি।